আজ সংসদে হাসনাত আব্দুল্লাহ 9 মিনিটের বক্তব্যে ভয়াবহ পরিস্থিতি হয়েছে। অসংখ্য বিএনপির এমপিকে গালাগালি করেছে। জনাব হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা সরাসরি প্রশ্ন করবেন। এখন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন থাকবে, এই যে এদিকে আজ সংসদের দ্বিতীয় অধিবেশনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে হাসনাত আব্দুল্লাহর 9 মিনিটের বক্তব্যে। হাসনাত আব্দুল্লাহ সরাসরি বিএনপির এমপিদের হুঁশিয়ারি দেয়, তারেক রহমান রেগে গিয়ে সংসদে নতুন পরিস্থিতি তৈরি করেছে। সংসদ তো ভাই ঝগড়াঝাটি ক্যাচাল করার বিষয় না, সংসদে চেয়ার সরাসরির মধ্যে হয়। আমরা কি ওই খারাপ এক্সাম্পলটা কি নিব? দর্শক, গতকালকে জামাত ইসলামের পক্ষ থেকে 11 দলীয় জোটের পক্ষ থেকে মূলত বলা হয়েছিল যে আজকের সংসদ অধিবেশনে যদি সাংবিধানিক পরিষদের অধিবেশন ডাকা না হয় তাহলে এটাই তাদের হতে পারে শেষ অধিবেশন, অর্থাৎ তারা আজ সংসদে ফিরবে না। যতই সময় গড়াচ্ছে ততই বিএনপি জামাত এবং এনসিপি চাপে পড়ে সেই চিন্তাধারা ভুলে গিয়ে আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাচ্ছে। এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগকে তাহলে কিভাবে বিএনপি ফিরিয়ে আনবে? আজকের এই সংসদ আমরা প্রথম দিনের আলোচনায় সকলেই আন্তরিকভাবে অনুভব করেছি এবং স্বীকৃতি দিয়েছি। এবার আসা যাক আসল খেলায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এই ইস্যুতে খেলছে এক দুর্দান্ত ও মাস্টার স্ট্রোক চাল। তারা খুব কৌশলী একটি পথে হাঁটছে। বর্তমান সরকার চাইছে রাষ্ট্রপতিকে ব্যবহার করে নিজেদের ইমেজ পরিষ্কার করতে। রাষ্ট্রপতিকে ব্যবহার করে নতুন খেলা শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি সরকার। এইদিকে আজকে সংসদের দ্বিতীয় অধিবেশনে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে তুলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে। হাসনাত আব্দুল্লাহ 9 মিনিটের একটি বক্তব্য দেন, সেই বক্তব্যের মধ্যে অনেক এমপিদেরকে নিয়ে কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বাস্তব জীবনে যেভাবে উস্কানিমূলক বক্তব্য দেন ঠিক সেইভাবেই অ্যাকশনমূলক বক্তব্য দিয়ে সংসদের মধ্যে আজকে বিপদে পড়েন। এমনকি স্পিকার তারেক রহমান সবাই রেগে যায় হাসনাতের উপর। আসুন আমরা কথা বাড়াচ্ছি না দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। জনাব হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা সরাসরি প্রশ্ন করবেন, ব্যাখ্যার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম। যেহেতু শিক্ষা নিয়ে কথা হচ্ছে, আমাদের বর্তমানে মাননীয় স্পিকার, আমরা যদি বর্তমান শিক্ষা ব্যবস্থা দেখি, আমাদের এন্ট্রান্স ইনস্টিটিউশনগুলোতে বিশেষ করে প্রাথমিক শিক্ষায় আমরা দেখছি যে ভর্তি প্রক্রিয়াতে আমাদের এখন 2টা পদ্ধতি প্রচলিত ছিল। এডমিশন বাই মেরিট আগে প্রচলিত ছিল, এখন সেটা কনভার্ট হয়েছে এডমিশন বাই লটারির মাধ্যমে হচ্ছে এখানে বাচ্চাদেরকে ভর্তি করা হয়। ফলত যেটা হয়েছে, ফিডার ইনস্টিটিউশনগুলোর শিক্ষার মান অনেক কমে গিয়েছে, যার ফলে টারশিয়ারি এডুকেশনে আমরা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন ছাত্র আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা পাঠাতে পারি না। এখন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন থাকবে, এই যে প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করানোর ক্ষেত্রে আমরা কি ভর্তি প্রক্রিয়াটা আমরা পরিবর্তন করব কিনা, নাকি এই যে এডমিশন বাই লটারির মাধ্যমে আমরা নিব এবং মেরিটকে আমরা হচ্ছে সবসময় হচ্ছে দমায় রাখবো, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আমাদের বর্তমান শিক্ষা পদ্ধতিতে আমরা যদি দেখি, আমরা যারা পয়সা দিয়ে কিনতে পারে তারা হচ্ছে এখন ইংরেজি মাধ্যমটা কিনছে, যারা পয়সা দিয়ে ইংরেজি মাধ্যম কিনতে পারে না তারাই কেবল আপনি যেই শিক্ষা পদ্ধতি আমাদের জন্য জনজীবনের জন্য আপনি চালু করেছেন সেটা আমরা কিনছি, আর যারা সেটাও কিনতে পারে না তারা হচ্ছে মাদ্রাসা শিক্ষা পদ্ধতি কিনছে। আপনার কাছে প্রশ্ন যে আমাদের বর্তমানে একটা দেশে এই 3টা শিক্ষা পদ্ধতি যেটা অর্থনৈতিক অবস্থার উপরে নির্ভর করে চলে, এই 3টা শিক্ষা পদ্ধতি জিয়ে রেখে আপনার কি মনে হয় যে আপনি একটা ইনক্লুসিভ শিক্ষা পদ্ধতি নিয়ে আমাদের দেশটাকে আগায় নিতে পারবেন? ধন্যবাদ। মূল প্রশ্ন ছিল জাহাঙ্গীর হোসেনের, মাননীয় সদস্য, সারা দেশে প্রাথমিক ও গণশিক্ষার উন্নয়নে কোনো প্রকল্প গ্রহণ করা হইয়াছে কিনা, হইলে তাহা কি? এখন তো ইন জেনারেল আমরা ডিসকাশনে চলে গিয়েছি, তবুও মাননীয় মন্ত্রী আপনি ইচ্ছা করলে উত্তর দিতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। যদিও তিনি ব্যাপকভাবে প্রশ্ন করেছেন, আমরা আশা করি এই মহান সংসদে এই বিষয়গুলি আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে এবং তিনি করছেন। মূলত আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার জন্য রুরাল অ্যান্ড আরবান এই 2টি সেকশন রয়েছে। এখন গ্রামীণ জনপদে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে প্রি প্রাইমারি স্কুল রয়েছে এবং ছাত্র সংখ্যা এতটা কম্পিটিটিভ নয়, সে কারণে সেখানে ভর্তি সমস্যা তেমন একটা হচ্ছে না। ঢাকা শহরগুলোতে আমাদের এই প্রাথমিক স্তরে ভর্তির একটি সমস্যা রয়েছে। এই জটিলতা নিরসনের জন্য বিগত সরকার লটারি সিস্টেম করেছিল, যেটা আদৌ আমার মনে হয় না যুক্তিসঙ্গত। তবে আগামী বছরে এই শিক্ষা ব্যবস্থা ভর্তি সিস্টেম কিভাবে করা হবে সেটা আনুষ্ঠানিকভাবে আমরা স্টেক হোল্ডারদের সাথে অর্থাৎ অভিভাবকদের সাথে বিভিন্ন রকম সেমিনার সিম্পোজিয়াম করে মাননীয় সংসদ সদস্য সকলের অভিমত নিয়ে একটি জনমত সৃষ্টি করে
আমরা আগামী 2027 জানুয়ারি ভর্তির বিষয়ে চিন্তা করব। তিনি আরেকটি বিষয় উপস্থাপন করেছেন, আমাদের 3 ডাইমেনশনাল যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকে সমন্বিত করা। ধর্মীয় অনুভূতিতে ইবতেদায়ী রয়েছে, মাদ্রাসার মধ্যে রয়েছে, কওমিতে রয়েছে, ইংলিশ মিডিয়াম রয়েছে, বাংলা মিডিয়াম রয়েছে, সবগুলিকে সমন্বিত করা একটি জটিল ব্যাপার রয়েছে। তবু আমরা ইতিমধ্যে কমিটি করেছি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের আওতায় এনে তাদেরকে কিভাবে আমাদের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের দেশের নিয়ম কানুন মেনে করা যায় সেই বিষয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা কমিটি গঠন করে তাদের সাথে যোগাযোগ করছি। দ্বিতীয়টি হলো ইবতেদায়ী শিক্ষা ব্যবস্থা, সেটাকেও আমরা ইতিমধ্যেই আমরা সেই বিষয়ে ব্যাপক কাজ শুরু করেছি। আর কওমি শিক্ষা ব্যবস্থাকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়, কারণ একটি দেশে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা না থেকে কিভাবে শিক্ষা ব্যবস্থা সমন্বিত করা যায় সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা এবং উদ্যোগ আমরা নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে পর্যায়ক্রমে আপনারা দেখতে পাবেন। বঙ্গভবনের এই অদ্ভুত দমবন্ধ করা নিস্তব্ধতা কি তবে কোনো এক ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের আগমনী বার্তা? পর্দার আড়ালে ক্ষমতার অলিন্দে কি তবে বেজে উঠেছে দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বন্দী হওয়ার ফাইনাল কাউন্টডাউন? ক্ষমতার দাবার বোর্ডে হঠাৎ করেই যেন উল্টে গেছে সব ঘটি। যে মানুষটি একসময় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত পাহারাদার, যার কলমের খোঁচায় জারি হয়েছিল ফ্যাসিবাদী শাসনের একের পর এক কালা কানুন, সেই মানুষটি কিনা আজ জাতীয় সংসদের পবিত্র মঞ্চে দাঁড়িয়ে গাইছেন ফ্যাসিবাদ বিরোধী গান। আজ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলছেন, বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানে গলা ফাটাচ্ছেন। কিন্তু এদেশের আপামর ছাত্র জনতা কি এত সহজেই ভুলে যাবে তার আসল চেহারা? নাকি ক্ষমতা হারানোর ভয়ে জেলের ঘানি টানার আতঙ্কে গিরগিটির মতো রং বদলাচ্ছেন তিনি? আজ আমরা উন্মোচন করব রাজনীতির সেই ভয়ঙ্কর ও ধূর্ত নীল নকশা, যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে। প্রস্তুত হন, কারণ আজ আমরা জানাবো কিভাবে প্রস্তুত হচ্ছে রাষ্ট্রপতির জেলখানার রুদ্ধদ্বার কক্ষ। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর উত্থান কোনো সাধারণ রাজনৈতিক রূপকথা নয়। পাবনার সেই সাধারণ ছাত্রলীগ নেতা থেকে দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের সর্বোচ্চ চেয়ারে বসার পেছনের একমাত্র যোগ্যতা কি ছিল জানেন? যোগ্যতা ছিল শেখ হাসিনার প্রতি তার অন্ধ আনুগত্য এবং প্রশ্নহীন দাসত্ব। নিজের বিবেককে যিনি ক্ষমতা দাসের কাছে বিক্রি করে দিতে পারেন, এক নায়কতান্ত্রিক শাসকের কাছে তার চেয়ে বিশ্বস্ত পাহারাদার আর কে হতে পারে? শেখ হাসিনার শাসন আমলে তিনি এমন এক ব্যক্তি ছিলেন যার দিকে চোখ পড়লে সাধারণ মানুষের শির দাঁড়াবে শীতল স্রোত বয়ে যেত। তার ক্যারিয়ারের প্রতিটি স্তরে প্রতিটি পদক্ষেপে জড়িয়েছিল শেখ হাসিনার প্রতি অন্ধ ভক্তি আর বাস্তবতা। প্রতিটি পদক্ষেপে জড়িয়েছিল শেখ হাসিনার প্রতি অন্ধ ভক্তি আর সমর্থন। রাষ্ট্রপতি চেয়ারে বসে তিনি যে 133টি অধ্যাদেশ জারি করেছিলেন তার প্রতিটিতে ছিল ফ্যাসিবাদী শাসনের স্পষ্ট ছাপ। কিন্তু আজকে যখন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুখে আনছেন, তখন অতীতের দিনগুলো আমাদের মনে করিয়ে দেয় তিনি কি আসলেই নিজের ভুল বুঝতে পেরেছেন, নাকি এটি কেবলই আত্মরক্ষার এক জঘন্য মরিয়া অভিনয়। তিনি যখন তার প্রস্তুতকৃত পুস্তিকা থেকে পাঠ করছিলেন, তখন তার হাতের কাঁপন কি ক্ষমতার পতনের ইঙ্গিত দিচ্ছিল, নাকি তা ছিল এক ঘাতকের আত্মগোপনের শেষ চেষ্টা? ক্ষমতার স্বাদ বদলের সাথে সাথে যাদের মেরুদণ্ড নমনীয় হয়ে যায়, ইতিহাস কিন্তু তাদের কখনোই ক্ষমা করে না। তার এই অভিনয়ের মুখোশ চরমভাবে খসে পড়ে গত 12ই মার্চ 2026-এ। সময় দুপুর 12টা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংসদ ভবনের চারপাশ কড়া নিরাপত্তায় মোড়ানো। কিন্তু সেই নিশ্চিদ্র নিরাপত্তাও কি পেরেছিল ভেতরের তীব্র উত্তেজনার আগুনকে আটকে রাখতে? যখন রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করলেন, তখন পরিস্থিতি যেন এক মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হলো। বিরোধী দলের সদস্যরা ক্ষোভে ফেটে পড়লেন। এটি ছিল এক অভাবনীয় দৃশ্য। মাইকের শব্দ, বুটের আওয়াজ আর হট্টগোলে এক অভূতপূর্ব স্নায়ুযুদ্ধ শুরু হয়ে যায়। যে মানুষটি জুলাই আগস্টের ছাত্র জনতা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের সময় একেবারে নিশ্চুপ ছিলেন, তাকে গণহত্যার দোষর আখ্যা দিয়ে পুরো হাউস স্লোগানে প্রকম্পিত হতে থাকে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে বিরোধী দলীয় সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের প্রতিলিপি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেন। একটি পিনপত নীরবতা মুহূর্তে রূপ নেয় চরম হট্টগোলে। নিরাপত্তা বাহিনী ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্যে শুরু হয় এক স্নায়ুযুদ্ধের টানাটানি। এক পর্যায়ে এমন পরিস্থিতি দাঁড়ায় যে বিরোধী দলীয় সদস্যরা হাউস থেকে বের হয়ে যান। একজন রাষ্ট্রপতির জন্য এর চেয়ে বড় অপমান, এর চেয়ে বড় রাজনৈতিক পরাজয় আর কি হতে পারে? এটি ছিল রাজনীতির সেই অন্ধকার দিক যেখানে আইন ও ক্ষমতার লড়াই একাকার হয়ে গিয়েছিল। এবার আসা যাক আসল খেলায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এই ইস্যুতে খেলছে এক দুর্দান্ত ও মাস্টার স্ট্রোক চাল। তারা খুব কৌশলী একটি পথে হাঁটছে।
বর্তমান সরকার চাইছে রাষ্ট্রপতিকে ব্যবহার করে নিজেদের ইমেজ পরিষ্কার করতে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদের কফিনে শেষ পেরেকটি ঠুকতে। একটু গভীরভাবে ভেবে দেখুন, শেখ হাসিনার নিজের হাতে বসানো রাষ্ট্রপতি যখন সংসদ ভবনে দাঁড়িয়ে তাকেই ফ্যাসিস্ট বা স্বৈরাচারী বলছেন, তখন কি পরোক্ষভাবে বর্তমান সরকারেরই সবচেয়ে বড় রাজনৈতিক লাভ হচ্ছে না? এটি একটি নিখুঁত রাজনৈতিক শিকার। শেখ হাসিনাকে চরমভাবে বিতর্কিত ও জনবিচ্ছিন্ন করার জন্য শাহাবুদ্দিন চুপ্পুর এই বক্তব্যকে মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমান সরকার দেখাতে চাইছে যে তারা কোনো ফ্যাসিবাদের সাথে আপোষ করে না, কিন্তু এখানে লুকিয়ে আছে চুপ্পুর জন্য সবচেয়ে বড় ফাঁদ, পর্দার আড়ালের এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। যে রাষ্ট্রপতি আজ হাসিনাকে প্রত্যাখ্যান করে বর্তমান সরকারের মন জয়ের আপ্রাণ চেষ্টা করছেন, কালো সুযোগ পেলে সরকার তাকেও একই মুদ্রার উল্টো পিঠে ফেলতে এক মুহূর্ত ভাববে না। তিনি হয়তো ভেবেছিলেন এই রং বদলানোর খেলায় তিনি পার পেয়ে যাবেন, কিন্তু বর্তমান সরকার তাকে দিয়ে কাজ হাসিল করে তারপর আস্থা কুড়ে ছুঁড়ে ফেলার পরিকল্পনা করছে। ইনভেস্টিগেটিভ রিপোর্ট বা অনুসন্ধানী প্রতিবেদন বলছে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে মামলার ফাইল সম্পূর্ণ প্রস্তুত। তিনি জুলাই গণহত্যার অন্যতম পরিকল্পনাকারী বা সহায়ক হিসেবে সরাসরি অভিযুক্ত হতে পারেন। দর্শক, গতকালকে জামাত ইসলামের পক্ষ থেকে 11 দলীয় জোটের পক্ষ থেকে মূলত বলা হয়েছিল যে আজকের সংসদ অধিবেশনে যদি সাংবিধানিক পরিষদের অধিবেশন ডাকা না হয় তাহলে এটাই তাদের হতে পারে শেষ অধিবেশন, অর্থাৎ তারা আর সংসদে ফিরবে না, এরকম ঘোষণা আমরা গতকালকে শুনেছিলাম। এই সাংবিধানিক পরিষদ গঠন কিংবা সাংবিধানিক আদেশটা কে দিয়েছিলেন? রাষ্ট্রপতির অধ্যাদেশে এই আদেশটা দেয়া হয়েছিল। গণভোটের আদেশটা কে দিয়েছিলেন? রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমেই গণভোট অনুষ্ঠিত হয়েছিল, যদিও সেটা সংবিধানে ছিল না। রাষ্ট্রপতিকে দিয়ে সবকিছু করিয়ে নেওয়ার পরে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিতে পারবেন না। এই প্রসঙ্গে তাহলে কেন জামাত এনসিপি আসলো? চলুন একটু আলোচনা করে দেখি যে রাষ্ট্রপতিকে দিয়ে কি কি কাজ করিয়ে নেওয়া হয়েছে। এখন রাষ্ট্রপতিকে অচ্ছুত ফ্যাসিস্টের দোসর, রাষ্ট্রপতির ছায়া মারাবেন না, এই ব্যাপারগুলো বলা হচ্ছে। এই দুটোর তুলনামূলক চিত্র এঁকে বোঝার চেষ্টা করি বিরোধী দলে এখন যারা আছেন তাদের রাজনৈতিক চতুরতা এটা নাকি রাজনৈতিক দন্যতা এটা, এই ব্যাপারটা একটু আলোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সংসদের প্রথম অধিবেশন চলছে, আজকে দ্বিতীয় দিনের মতো অধিবেশন হলো। এই যে দ্বিতীয় দিনের মতো অধিবেশন, এই দ্বিতীয় দিনের মতো অধিবেশনের প্রেক্ষাপট যখন তৈরি হলো তখন আমরা দেখেছি যে সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে, আজকে তো দ্বিতীয় দিন গেল, প্রথম দিনে যেটা হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রপতির জারি করা 133টা অধ্যাদেশ সেটা আনুষ্ঠানিকভাবে সংসদে উত্থাপন করা হয়েছে। উত্থাপন করেছেন কে? নতুন আইনমন্ত্রী আসাদুজ্জামান, তিনি উত্থাপন করেছেন। উত্থাপন করার কারণ হচ্ছে সংসদ এখন আলোচনা করে দেখবে রাষ্ট্রপতির অধ্যাদেশগুলো আইনে রূপান্তরিত হবে কি হবে না। এখন রাষ্ট্রপতিকে দিয়ে অধ্যাদেশ জারি করানো 133টা অধ্যাদেশ, এবং মজার ব্যাপার হচ্ছে রাষ্ট্রপতিকে দিয়ে জারি করা অধ্যাদেশের মধ্যে গ্রামীণ ব্যাংক নিয়ে একটা অধ্যাদেশও রয়েছে, যেখানে প্রফেসর ইউনূসের নিজের স্বার্থ জড়িত। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য রাষ্ট্রপতিকে দিয়ে অধ্যাদেশও জারি করিয়েছেন তিনি মেটিকুলাস ডিজাইনে। এখন যেহেতু আলোচনার সাবজেক্ট প্রফেসর ইউনূস না, আলোচনার সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রপতিকে দিয়ে আমরা যারা রাজনৈতিক দলগুলো এই অধ্যাদেশগুলো জারি করানোর ব্যাপারে তৎকালীন সরকারকে এক ধরনের ইন্ধন দিলাম, এক ধরনের উস্কানি দিলাম, এক ধরনের প্রভাবিত করলাম, তার মানে আমরা যারা রাজনীতিবিদ রয়েছি তারা সবাই রাষ্ট্রপতির উপরে নির্ভরশীল ছিলাম। রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া প্রফেসর ইউনূস সরকারের। আজকে যারা রাষ্ট্রপতির ছায়া মারাতে চাচ্ছেন না সেই নাহিদ আসিফরা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে উপদেষ্টা হয়েছিলেন। উপদেষ্টা হওয়ার পরে মাহফুজ আলম তারা উপদেষ্টা হয়েছিলেন। উপদেষ্টা হওয়ার পরে তাদের বিরুদ্ধে, নাহিদ বাদ দিয়ে বাকি দুইজনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আমরা শুনেছি। নাহিদের নামে সৌভাগ্যক্রমে নাহিদের নামে তেমন কোনো অভিযোগ আমরা শুনিনি। নাহিদ কোনো জটিলতার মধ্যে গিয়েছেন বলে উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় সেগুলো আমরা এখন পর্যন্ত শুনিনি। সেই ক্ষেত্রে নাহিদ ইসলাম একটা বেটার পজিশনে রয়েছেন। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু মাহফুজ আলমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে এক গাদা অভিযোগ আমরা পড়তে দেখেছি, গণমাধ্যমে সেই খবর দেখেছি। সেটাও আলোচনার মুখ্য বিষয় নয়। আলোচনার মুখ্য বিষয় হচ্ছে রাষ্ট্রপতিকে দিয়ে আপনি সব করিয়ে নিলেন, এমন কোনো সেক্টর নেই যে সেক্টরের ব্যাপারে রাষ্ট্রপতিকে দিয়ে অধ্যাদেশ জারি করাননি। প্রতি 4 দিনে অন্তর্বর্তীকালীন সরকারের যে হিসাব 500 দিনের বেশি তারা যে ক্ষমতায় ছিল, সেই সময়ে প্রতি 4 দিনের একটু বেশি, 4.25 দিনের মতো সময়ে একটি করে অধ্যাদেশ জারি করানো হয়েছে রাষ্ট্রপতিকে দিয়ে।
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। বিশেষ করে এখানে দেশের রাজনীতির প্রেক্ষাপট এবং আলোচনা সমালোচনা হচ্ছে। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কী? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।